আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রাম আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সময় দুপুর 1:40। ডেট 13ই অক্টোবর 2020। বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। অধ্যায়ের নাম নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট, লেকচার 1। এই ক্লাসটি আমরা আপনাদের ইনকোর্সের আগে নিয়েছিলাম, তখন আমাদের এই অধ্যায়টি শেষ হয়নি। ওই কারণে এখন আবার রিভিউ দেওয়ার জন্য, আবার আপনাদের মেমোরি রিকল করার জন্য আবার আমি লেকচার 1 থেকে শুরু করছি। ক্লাস ফর বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ার, চ্যাপ্টার নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। অব্যবসায়ী প্রতিষ্ঠান, নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশন কাকে বলে? যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যেই নয়, শুধুমাত্র জনকল্যাণের উদ্দেশ্যেই কাজকর্ম করে থাকে, সেগুলোকে বলে নন প্রফিট অর্গানাইজেশন। ইংলিশে বলে এনজিও। নন প্রফিট অর্গানাইজেশনকে 3 ভাগে ভাগ করা যায়: অমুনাফাভোগী প্রতিষ্ঠান, নন ট্রেডিং নন প্রফিটিং কনসার্ন, মুনাফাভোগী প্রতিষ্ঠান, নন ট্রেডিং প্রফিটিং কনসার্ন, বেসরকারি অব্যবসায়ী প্রতিষ্ঠান, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপর অমুনাফাভোগী প্রতিষ্ঠানকে আরও কয়েকটি ক্লাসিফিকেশনে ভাগ করা হয়। নাম্বার 1, সামাজিক প্রতিষ্ঠান, সোশ্যাল অর্গানাইজেশন। শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন। ধর্মীয় প্রতিষ্ঠান, রিলিজিয়াস অর্গানাইজেশন। স্বাস্থ্য সেবাদানকারী ও দাতব্য প্রতিষ্ঠান, হেলথ অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশন। ত্রাণ ও পুনর্বাসন প্রতিষ্ঠান, রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন। বিনোদনমূলক প্রতিষ্ঠান, রিক্রিয়েশনাল অর্গানাইজেশন। এর পরবর্তীতে মুনাফাভোগী প্রতিষ্ঠানের মধ্যে নন ট্রেডিং প্রফিটিং কনসার্নের মধ্যে আছে মুনাফাভোগী সেবাদানকারী প্রতিষ্ঠান, মুনাফাভোগী অসেবাদানকারী প্রতিষ্ঠান। মুনাফাভোগী সেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রফিটিং সার্ভিস অর্গানাইজেশন। মুনাফাভোগী অসেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রফিটিং নন সার্ভিস অর্গানাইজেশন। তো বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে ক্লাসিফিকেশন 2টি। একটি হচ্ছে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, একটি হচ্ছে বেসরকারি মুনাফাভোগী প্রতিষ্ঠান। এরপর আসেন, এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে আমাদেরকে এই সকল জিনিসগুলো জানতে হবে, যেগুলো আপনাদের আমি কমেন্ট বক্সে ছবি আকারে দিয়ে দিব। দেখেন, এখানে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। দ্য ফলোয়িং ওয়াজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। নিচের অনুসরণকারী রিসিপ্ট গ্রহণ এবং প্রদান হিসাব অফ চিটাগং ক্লাব। কোন ক্লাব? চট্টগ্রাম ক্লাব। এন্ডেড 31 ডিসেম্বর 2015। রিসিপ্ট টাকা, পেমেন্ট টাকা। তাহলে রিসিপ্টের ঘরে আছে ওপেনিং ব্যালেন্স 205 টাকা, সাবস্ক্রিপশন মানে চাঁদা 2014 সালের চাঁদা 8 টাকা, 15 সালের 422 টাকা, 16 সালের 16 টাকা। আমরা 31 ডিসেম্বর 2015, তাহলে আমরা 2015 সালের অঙ্কটা করছি। 2015 সালে আমাদের চাঁদা পেলাম 422 টাকা। তাহলে 2014 সালে এগুলো হচ্ছে গত বছরের, আর 2015 সালের এগুলো হচ্ছে পরবর্তী বছর। যাই হোক, আমরা এখন 2015 সালকে বেস ধরেই করব, যেহেতু এখানে লিখে আছে 31 ডিসেম্বর 2015, এটার উপর বেস ধরেই করব। প্রফিট ফ্রম এক্সপোর্ট মিটিং 310 টাকা। 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, 5% সুদ, বিনিয়োগের উপর 5% সুদ, 200 টাকা আসছে। তাহলে টোটাল আমি যোগ করলে 1161 টাকা আসে। পেমেন্টের করে স্যালারি 416 টাকা, স্টেশনারি 80 টাকা, রেন্ট 120 টাকা, টেলিফোন 20 টাকা, সানডে এক্সপেন্স 185 টাকা, ব্যালেন্স আছে 340 টাকা, টোটাল 1161 টাকা। এই অঙ্কটি NUBBA অনার্স 2006 সাল, 2008 সাল, 2015 সালে পরপর 3বার আসছে। এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, অথবা এই রিলেটেড অঙ্ক আসে বিধায় আপনাদেরকে এই অঙ্কটা করানো। যাই হোক, আরও কিছু এডিশনাল ইনফরমেশান আমাদের এখানে দেওয়া আছে। ইন এডিশন টু দ্য ইনফরমেশান কন্টেন্ট ইন দ্য অ্যাবভ অ্যাকাউন্ট অফ ফলোয়িং এডিশনাল ফ্যাক্ট আর এসেন্স। Number 1, there are 450 members cash paying an annual subscription of Taka 1, Taka 9 beginning in area from 2014. যাই হোক, এখানে বলা হচ্ছে there are 450 মেম্বার, 450 জন। এই ক্লাবে 450 জন মেম্বার, প্রত্যেকে 1 টাকা করে পে করে। তাহলে 450 গুণ 1,
450 গুণ 1, তাহলে 450 জন যদি 1 টাকা করে পে করে 450 টাকা হয়। কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি 2015 সালের অঙ্ক আমরা পেয়েছি 422 টাকা। তাহলে আমাদের পাওয়ার কথা ছিল 450 টাকা, আমরা পেলাম 422 টাকা। তাহলে ওতে আরও যে 28 টাকা, সেই 28 টাকা বকেয়া হিসেবে আমরা পরবর্তীতে যোগ করে দেখাবো। এরপর আমাদের বলা হয়েছে এই টাকা 9 ব্রিং ইন এফেয়ার ফর 2014 সালের 9 টাকা। 2 নম্বরে বলা হয়েছে এডিশনাল ইনফরমেশনে স্টক অফ স্টেশনারি এট 31 ডিসেম্বর 2014 ওয়াজ টাকা 10। স্টেশনারি আপনার 10 টাকা 2014 সালের 31 ডিসেম্বরে, কমা এট 31 ডিসেম্বর 2014 টাকা 18। তাহলে 31 ডিসেম্বর 2014 সালের স্টেশনারি হচ্ছে 10 টাকা এবং 31 ডিসেম্বর 2015 সালের স্টেশনারি হচ্ছে 18 টাকা। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি 15 সালে অঙ্ক করছি 31 ডিসেম্বর 2014, তাহলে 2014 আর 1 জানুয়ারি 2015 একই কথা। তাহলে আপনার তাহলে 2014 সালের সমাপনী, ডিসেম্বরের সমাপনী এবং 2015 সালের প্রারম্ভিক 10 টাকা। তাহলে 2014 সালে যেটি এই 10 টাকা যেটি সমাপনী, এটা 2015 সালে সেটা প্রারম্ভিক হয়েছে। আবার তাহলে 2015 সালে জানুয়ারির 1 তারিখে আমি পেলাম স্টেশনারি 10 টাকা, প্রারম্ভিক স্টেশনারি 10 টাকা এবং সমাপনী স্টেশনারি কত 18 টাকা। যাই হোক, আমরা অঙ্ক করার সময় আরও ক্লিয়ার হয়ে যাবে। এস 31 ডিসেম্বর বিল্ডিং স্টুড ইন দ্য বুকস এট টাকা 2000 টাকা, and it is required to write off depreciation at 5% annum। তাহলে ডেপ্রিসিয়েশন অবশ্যই হচ্ছে 5%। তাহলে আমার এখানে বিল্ডিং হচ্ছে 2000 টাকা, 2000 টাকা 5% হচ্ছে 5 20 100 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের অবশ্যই হচ্ছে পার মান্থ পার ইয়ার 100 টাকা করে। রিকোয়ার্ড আমাদের কী কী করতে হবে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2015, ব্যালেন্স শিট এস এট ডেট। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, মানে আয় ব্যয় বিবরণী করব এবং উদ্ধৃতপত্র করব, বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করব। কীভাবে আমরা সলিউশন করব? হাই টু সলিউশন দেখেন আমরা কীভাবে করি। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, বছরের শেষে 31 ডিসেম্বর 2015 একটা গড় টানলাম। এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়সমূহ বা খরচসমূহ, টাকা, ইনকাম মানে আয় টাকা। তাহলে এদিকে আয় থেকে ব্যয়ের টাকাগুলো বাদ দিব, তাহলে আমাদের একটা নিট লাভ চলে আসবে। যেহেতু এটা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে এখানে নিট লাভ আসবে না, এখানে আসবে ব্যয় অতিরিক্ত আয় অথবা আয়তিরিক্ত ব্যয়। তাহলে আমরা একটু দেখি, আগে আমরা আয়ের পাশটা করি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা আয়ের পাশে এই রিসিপ্টের পাশে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনার এখানে আয়ের পাশে আসবে, খেয়াল করেন। তাহলে আমাদের এখানে আছে সাবস্ক্রিপশন 422 টাকা যোগ রিসিভেবল 28 টাকা, টোটাল 450 টাকা। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, দেখেন এই যে সাবস্ক্রিপশন 2015 সালে 422 টাকা। এরপর আমরা প্রত্যেক ক্লাবে 450 জন মেম্বার, প্রত্যেকে 1 টাকা করে দিলে 450 টাকা হওয়ার কথা, কিন্তু হয়েছে 422 টাকা। দ্যাট মিনস আর 28 টাকা হচ্ছে কি আপনার বকেয়া। তাহলে 450 টাকা থেকে 422 টাকা বাদ গেলে আর হচ্ছে 28 টাকা বকেয়া। এরপর লিখে আছে প্রফিট ফ্রম এক্সপোর্ট মিটিং 310 টাকা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 200 টাকা। জাস্ট আমরা এগুলো এখান থেকে এই রিসিপ্টের ফার্স্ট থেকে আমরা প্রফিট অর এক্সপোর্ট মিটিং 310 টাকা, 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 200 টাকা, এগুলো জাস্ট কপি পেস্ট করে এখানে বসালাম। তাহলে আমাদের ইনকামের পাশ শেষ। এরপর আমরা এক্সপেন্ডিচারের পাশ বসাবো, মানে ব্যয়ের পাশ। তাহলে ব্যয়ের পাশে কি এই যে পেমেন্টের পাশে যে টাকাগুলো আছে এই টাকাগুলো ব্যয়ের পাশে জাস্ট কপি পেস্ট হবে, দু একটা হিসাব ছাড়া। তাহলে আমাদের এখানে কী কী আছে? প্রফিট পেমেন্টের পাশে স্যালারি আছে, স্টেশনারি আছে, রেন্ট আছে, টেলিফোন আছে, সানডে এক্সপ্রেস আছে। তাহলে আমরা দেখি এখানে কী কী আসতেছে। এখানে দেখতেছি আমরা স্যালারি আছে 416 টাকা, ডাইরেক্ট চলে আসলো। স্টেশনারি বিগিনিং 10 টাকা, পারচেজ 80 টাকা যোগ 80 যোগ 10 90 টাকা, মাইনাস এন্ডিং 18 টাকা ইকুয়াল টু 72 টাকা। কীভাবে হলো? স্টেশনারি বিগিনিং মানে হচ্ছে 2014 সালের এন্ডিং যেটা 2015 সালের বিগিনিং আমি বলেছিলাম। তাহলে বিগিনিং হচ্ছে 10 টাকা। এখানে আপনার ইয়াতে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে আবার কত স্টেশনারি 80 টাকা। তাহলে ওই 10 টাকা বিগিনিং 10 টাকা যোগ 80 টাকা, টোটাল 90 টাকা, এবং এন্ডিং স্টেশনারি আপনার এখানে লিখে আছে কত 18 টাকা। তাহলে আপনি এন্ডিংটা বিয়োগ দিবেন। তাহলে আমরা
10 টাকা যোগ 80 টাকা 90 টাকা মাইনাস এন্ডিং বিয়োগ দিলাম, তাহলে স্টেশনারির সাথে বিগিনিংটা যোগ এন্ডিংটা বিয়োগ। তাহলে এখানে কীভাবে লিখে হয়েছে, স্টেশনারি বিগিনিং 10 টাকা যোগ পারচেজ 80 টাকা টোটাল 90 টাকা। এরপর আপনার বছরের শেষে দেখা যাচ্ছে আমার কাছে 18 টাকার স্টেশনারি থেকে গিয়েছে, তাহলে আমরা এগুলো বাদ গেলে আমার খরচ হলো স্টেশনারি বাবদ 72 টাকা। এরপর দেখেন রেন্ট 120 টাকা, টেলিফোন 20 টাকা, সানডে এক্সপেন্স 185 টাকা, এগুলো ডাইরেক্ট বসিয়ে দিয়েছে, এগুলো কোনো জাস্ট এখান থেকে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে। তাহলে নতুন করে এখানে একটা এন্ট্রি আসলো, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 100 টাকা। এটা কীভাবে পেলাম, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং আমাদের এখানে এডিশনাল ইনফরমেশনের মধ্যে বলা আছে অ্যাজ 31 ডিসেম্বর বিল্ডিং স্টুড ইন দ্য বুকস অ্যাট টাকা 2000। তাহলে 2000 টাকার একটা বিল্ডিং যেটার 5% আপনার কি ডেপ্রিসিয়েশন ধরতে হবে, অবশ্যই ধরতে হবে। তাহলে 2000 টাকার 5% হচ্ছে 5 20 100 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংয়ের উপর অবশ্যই 100 টাকা। এরপর আমরা তাহলে আমাদের পেমেন্টের পাশে আর কিছু নেই, তাহলে আমরা সবগুলো নিয়ে আসলাম। দেখেন তাহলে এবার আমরা ইনকামের পাশ এবং এক্সপেন্ডিচার পাশ দেখব, আয়ের পাশ এবং ব্যয়ের পাশ দেখব। যে পাশ বড় সেই পাশ আমরা যোগ করে উভয় পাশে বসাবো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা আয়ের পাশে বড় 960 টাকা এবং ব্যয়ের পাশে আমরা 960 টাকা বসিয়ে এটা ক্লোজ করে দিব, ব্যালেন্সটা ক্লোজ করে দিব। এরপর আমরা এই যে 960 টাকা থেকে আয়ের এই 960 টাকা থেকে ব্যয়ের এই টাকাগুলো আমরা বিয়োগ দিলে আমাদের ব্যালেন্স আসে 47 টাকা। এটাকে বলা হয় এক্সপেন্স অফ ইনকাম ওভার এক্সপেন্স। দ্যাট মিনস ব্যয় অতিরিক্ত আয়, ব্যয়ের অতিরিক্ত আয়। এটা যদি আমার অমুনাফাভোগী প্রতিষ্ঠান না হতো, নন প্রফিট অর্গানাইজেশন না হতো, হ্যাঁ, তাহলে আমরা এটা নিট লাভ বলতাম, কারণ আমাদের আয় থেকে খরচ কম হয়েছে। তাহলে আয় থেকে যদি খরচ কম হয়, আমরা এই অঙ্কের জন্য বা এই অধ্যায়ের জন্য নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস ভ্যালুয়েশন, এই অধ্যায়ের জন্য আমরা এটাকে বলবো আয় অতিরিক্ত ব্যয়। আর যদি আয় কম হয়, খরচ বেশি হয়, তাহলে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়। এর পরবর্তীতে আমাদেরকে যেটা বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে কি করতে, ব্যালেন্স শিট করার জন্য। তাহলে এই ব্যালেন্স শিট করার জন্য আমাকে আগে ক্যাপিটাল ফান্ড লাগবে। তাহলে আমরা ক্যাপিটাল ফান্ডটা একটু করি, খেয়াল করেন। এই যে আমাদের এখানে ক্যাপিটাল ফান্ড, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড, অ্যাসেট টাকা, লায়াবিলিটি টাকা, সম্পত্তির পাশ এবং দায়ের পাশ লিখলাম। তাহলে সম্পত্তির পাশে আছে ক্যাশ 205 টাকা। আমরা কোথায় পেলাম একটু খেয়াল করেন, আমরা যদি প্রশ্নে যাই আমরা পাবো এই যে 205 টাকা আপনার ওপেনিং ব্যালেন্স। খেয়াল করেন এই 205 টাকা আমরা বসিয়ে দিলাম ক্যাপিটাল ফান্ডে। হ্যাঁ, এরপর সাবস্ক্রিপশন রিসিভেবল 9 টাকা, আপনার এখানে এডিশনাল ইনফরমেশনের মধ্যে দেওয়া ছিল। হ্যাঁ, সাবস্ক্রিপশন রিসিভেবল 9 টাকা, খেয়াল করেন এই যে 9 টাকা, আমরা সেটা এইটা এই 9 টাকা। এরপর খেয়াল করেন আপনাদের এখানে দেওয়া আছে বিল্ডিং 2000 টাকা ডাইরেক্ট আমরা বসিয়ে দিলাম, এডিশনাল ইনফরমেশনের মধ্যে ছিল। এরপর ইনভেস্টমেন্ট 200 ইন্টু 100 ডিভাইড বাই 5, এটা কোত্থেকে পেলাম, টোটাল আসলো আপনার 4000 টাকা। এই টাকাটা আমরা কোত্থেকে পেলাম, খেয়াল করেন আপনাদের এখানে আমাদের কোয়েশ্চানে এখানে বলা হয়েছিল 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, 5% ইন্টারেস্ট, তাহলে 5% সুদ অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর 5% সুদ, কত টাকা, 200 টাকা। তাহলে 5% যদি 200 টাকা হয় বিনিয়োগের সুদ, তাহলে 100% কত, তাহলে আমরা নবম দশম শ্রেণীতে ঔকিক নিয়মে করেছিলাম। তাহলে আমরা যদি ওই সিস্টেমে করি 5% হচ্ছে 200 টাকা, 1% কত, 100% কত। ঠিক সেম ফর্মুলাটা এখানে ইউজ করছে, খেয়াল করেন। তাহলে ওনার লিখে দিছে এই তো 200 গুণ 100 ডিভাইড বাই 5, তাহলে 4000 টাকা। তাহলে বিনিয়োগ 4000 টাকা। এরপর আপনার এই যে অ্যাসেটের পাশ সবগুলো যোগ করলাম 6224, আর লাইবিলিটির পাশে আমরা এখানে দেখতেছি 6224 আপনার ক্যাপিটাল ফান্ড হয়েছে। এরপর দেখেন এই ক্যাপিটাল ফান্ডটা আমরা জাস্ট এখানে লাইবিলিটির পাশে বসাবো। আমরা তাহলে 6224 বসালাম, যোগ এক্সপেন্স অফ ইনকাম ওভার এক্সপেন্সেস 47 টাকা, ব্যয় অতিরিক্ত আয়। আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে এই যে 47 টাকা আমরা নিয়ে আসলাম, এই যে 47 টাকা নিয়ে আসলে 6271 টাকা হয়। এরপর প্রিপেড সাবস্ক্রিপশন 16 টাকা, এই যে প্রিপেড সাবস্ক্রিপশন অগ্রিম চাঁদা যেটা দেওয়া ছিল, আপনি খেয়াল করেন এই যে 16 টাকা 2016 সালে, যেহেতু আমরা 15 সালের অঙ্ক, 16 সালের টাকাটা হচ্ছে প্রিপেড সাবস্ক্রিপশন 16 টাকা। এরপর খেয়াল করেন আমাদের সম্পত্তির পাশে আর তেমন কিছু নেই। হ্যাঁ, এরপর দায়ের পাশে যদি আমরা আসি, দায়ের পাশে আর কিছু নেই, সম্পত্তির পাশে যদি আমরা আসি, এখানে অ্যাসেট লিখাটা হয়নি, অ্যাসেট টাকা, লাইবিলিটি টাকা। তো অ্যাসেটের পাশে আছে আমার ক্যাশ টাকা 340 টাকা। দেখেন আপনার এখানে ক্যাশ টাকা 340 টাকা কোথায় আছে, আমরা যদি সম্পত্তির পাশে দেখি বা কোশ্চেনে যাই, হ্যাঁ,
এই যে ব্যালেন্সের দিকে দেখেন আপনি কত 340 টাকা। এরপর আমরা সম্পত্তির পাশে আরও কিছু কাজ করতে হবে। কি দেখেন, সাবস্ক্রিপশন রিসিভেবল 28 টাকা যোগ 1 টাকা, টোটাল 29 টাকা। হ্যাঁ, তাহলে সাবস্ক্রিপশন রিসিভেবল কোথায়, 28 টাকা যোগ 1 টাকা 29 টাকা। এখানে একটু দেখেন, এই সাবস্ক্রিপশন আমরা সাবস্ক্রিপশনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, চাঁদাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এখানে যে চাঁদা 2014 সালের 8 টাকা, 2015 সালে 422 টাকা, 2016 সালের 16 টাকা। তাহলে আপনার এখানে বলা হয়েছে সাবস্ক্রিপশন রিসিভেবল 9 টাকা হওয়ার কথা, ঠিক আছে। এই যে 9 টাকা, কিন্তু আপনার 14 সালে সাবস্ক্রিপশন আছে 8 টাকা, তাহলে 9 টাকা থেকে 8 টাকা গেলে আর আছে 1 টাকা, তাহলে 8 টাকা যোগ 1 টাকা, তো 9 টাকা হয়েছে কিনা আপনি একটু খেয়াল করেন। তো এই 9 টাকা, এই 1 টাকা যোগ 28 টাকা, টোটাল 29 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি আমরা, সানডে স্টেশনারি এন্ডিং, যেটা আমাদের এন্ডিংয়ে দেওয়া ছিল 18 টাকা। এডিশনাল ইনফরমেশনের মধ্যে বিল্ডিং 2000 টাকা ছিল, এটার মধ্যে 5% ডেপ্রিসিয়েশন বাদ গেলে 100 টাকা, তাহলে আপনাদের বিল্ডিং আসে 1900 টাকা। ইনভেস্টমেন্ট 4000 টাকা, আমরা কিছুক্ষণ আগে ক্যাপিটাল ফান্ডে বের করে দেখিয়েছিলাম 4000 টাকা, এখন সেটি আমরা যোগ করে দিব। তাহলে আমাদের সম্পত্তির পাশে আসে 6287 এবং দায়ের পাশে আছে আপনার 6287। তাহলে আপনারা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। সবাই হাতে কলমে অঙ্কটা করে আপনারা কমেন্ট বক্সে নাম, রোল নাম্বার পূর্বে আপনারা যেভাবে হোমওয়ার্ক জমা দিতেন এভাবে করে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।